স্যার বলছি, প্রথম প্রশ্ন যেটা সেটা সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, কেন্দ্রীয় সরকার একটা মামলা করেছিল, যেখানে বলা হচ্ছে যে নাগরিকত্ব যে আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকে বাতিল করতে হবে এবং নতুন নাগরিক মানে সিটিজেন কার্ড আনবে, যেটা সবাইকে গ্রহণ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে কিসের বেসিসে দেওয়া হবে, কেন দেওয়া হবে, তার ব্যাখ্যা দিতে চেয়েছেন, সেই ব্যাখ্যা দিতে পারেনি। কি বলবেন, মানে অ্যাকচুয়ালি না, কি করতে এটা চাইছে? এটা ইলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকার না। ইলেকশন কমিশন বিহারে যে ভোটার লিস্ট আছে এটাকে তারা নতুন করে সাজাতে চাইছে। তাদের হঠাৎ মনে হয়েছে যে 2003 সালের পরে যাদের নাম আছে তাদের নামটাকে আবার যাচাই করতে হবে। কিন্তু কিছুদিন আগে বিহারে পার্লামেন্টের ভোট হয়েছে, ওই ভোটার লিস্টে ভোট হয়েছে। বিহারে পার্লামেন্টে ভোটের পর হঠাৎ করে ভোটার লিস্টে নতুন করে করার প্রয়োজনটা কেন হলো, এটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। ধরে নেওয়া হলো ইলেকশন কমিশন, তিনি সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তিনি লিস্ট নতুন করে তৈরি করতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু তিনি কি করতে গেলেন, লিস্ট তৈরি করতে গিয়ে তিনি বাহানা নিয়ে প্রকৃতপক্ষে নাগরিকত্ব বিচার করতে চাইলেন। তুমি যে নাগরিক, তোমার যে ভোটের অধিকার আছে সেটা তুমি প্রমাণ করো। এটা একটা অসাংবিধানিক প্রক্রিয়া এবং লক্ষ্য ছিল যে যে সমস্ত নথি তারা চাইছেন ওই সমস্ত নথি সাধারণভাবে নিম্ন মধ্যবিত্ত গরিব গুর্ব মানুষের থাকে না। আর বিহারে অধিকাংশ মানুষ যারা চাষাবাদ করেন, শ্রমজীবী হিসেবে কাজ করেন, বিভিন্ন রাজ্যে চলে গিয়েছেন, এটা আমাদের রাজ্যেও আছে, তাদের কাছে নথি থাকবে কি করে? আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে সমস্ত নথি চাইছেন নির্বাচন কমিশন নিজে বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সেই সমস্ত নথি দিতে পারবেন? সম্ভব না। তাহলে একটা মানুষ সেখানে বসবাস করেন কিনা, কত বছর ধরে বসবাস করছেন, তার ভোটাধিকার আছে। এই ভোটাধিকার বঞ্চিত করার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে, যাকে SIR বলা হচ্ছে, ওরা একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছিলেন। সুপ্রিম কোর্টে মামলা যায়। ওরা বলছিলেন যে নির্বাচন কমিশন মনে করেন তোমার নাম যদি ভোটার লিস্টে থাকে তবে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি রেশন কার্ডও গ্রহণ করা যাবে না। কি গ্রহণ করতে হবে, ওরা 11টা যে বিধি দিয়েছেন আমি পড়ে দেখছিলাম, ওটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বন্ধ করব। তার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদের ভোটেও সরকার নির্বাচিত হয়, কেন্দ্রীয় সরকারও সেই ভোটেই নির্বাচিত হয়েছে, তাদের ভোটাধিকার থাকবে না, ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত করা। আমাদের মনে আছে আমরা যখন ছেলেবেলায় নির্বাচনের কাজ করতাম, ওই ভোটার লিস্ট নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যেতাম, জিজ্ঞেস করতাম এই নাম তিনি আছেন, বাড়ির লোক বলতেন হ্যাঁ আছেন। এই নাম আছেন না, তিনি তো মারা গিয়েছেন, আমরা সেই নামটা লিখে দিতাম ডেট। এই নাম আছে না, তিনি তো এখন ব্যাঙ্গালোর চাকরি করছেন, তারা লিখে দিতাম আমরা ট্রান্সফার। নাম বাদ যেত না। ওই চিহ্নিতকরণের ভিত্তিতে যখন পোলিং বুথে যাচ্ছেন তখন পোলিং অফিসার দেখবেন আছে আপনার থেকে ডেট করা আছে, আপনি এমন করতে গেলেন। ব্যাপারটা কোনো জটিল ছিল না। তো এরা একটা জটিলতার পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, উদ্দেশ্য ভোটাধিকার বঞ্চিত করা। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছেন যে না, তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সবকিছু গ্রাহ্য করতে হবে, এগুলো বাদ দিয়ে তুমি নাম নথিভুক্ত করতে পারো না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা সুপ্রিম কোর্ট বলেছেন যে তোমার কাজ হচ্ছে ভোটার ইনক্লুশন করা, যাদের 18 বছর হয়ে গেছে, ভোটাধিকার হয়েছে, তাদের নাম ঢোকানো, তোমার কাজ নাম বাদ দেওয়া না। এখন সুপ্রিম কোর্ট এই নিদান দিয়েছেন, তারপরে নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা দেবেন, তাদের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য হয়, যুক্তিগ্রাহ্য হয়, তাহলে সুপ্রিম কোর্ট গ্রহণ করবেন, তাহলে করবেন না। নির্বাচন কমিশনের বোঝা উচিত যে সাংবিধানিক সংস্থা হিসেবে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটাই তিনি সুচারুরূপে পালন করবেন। অতিরিক্ত বাড়াবাড়ি করার ক্ষমতা তার নেই, এটা বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশন কি কারো দ্বারা প্রভাবিত হচ্ছে? মানে দেখুন, নির্বাচন কমিশনার যেহেতু একটা সাংবিধানিক সংস্থা, তার নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেই জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টে বলা হলো যে প্রধানমন্ত্রী, বিরোধী পক্ষের যিনি নেতা এবং ভারতবর্ষের প্রধান বিচারপতি সেই কমিটিতে থাকবেন।
এটা দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, যাকে নির্বাচন করা হয়েছে তিনি অন্ততপক্ষে আপাত নিরপেক্ষ। আর কেউ তো নিরপেক্ষ নয়, অন্তর থেকে অধিকাংশই শাসক গোষ্ঠীর পক্ষে থাকে। আর বিশেষ করে যারা IAS হন, যেসব ঘর থেকে আছেন, তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ধনীদের পক্ষে থাকা। তো যাই হোক, তবু একটা আপাত নিরপেক্ষতা প্রমাণের সুযোগ ছিল, কিন্তু মোদী সরকার কি করলেন, মানে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিলেন। সেখানে তিনি থাকবেন আর তার মনোনীত একজন মন্ত্রী থাকবেন, আর বিরোধী পক্ষ তিনজনের মধ্যে একজনই বিরোধী আর দুজন তো একই। তো তারা যাকে নির্বাচন করেছেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো থাকবেই, আমার তো থাকে। কিন্তু আবারও বলি যে তাদের শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে তারা হচ্ছেন উচ্চবর্ণের, অধিকাংশই সুবিধাভোগী, তারা গরিব গুরব মানুষের ভোটাধিকার চান না। এরকম একটা অন্তর্লীন পক্ষপাতিত্ব আছে। এটা সত্য যে আপাত পক্ষপাতিত্বহীনতা যেটা ছিল, যে আমি যাকে নির্বাচন করলাম সে সরাসরি কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হবে না, সেটাও থাকলো না। এইভাবে মোদী প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে আমাদের প্রত্যেকটা সাংবিধানিক যে সংস্থা তাদের ক্রমশ ঢিলে খাচ্ছে, যার ফলেই এই সাংবিধানিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানুষের মনে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমেরিকা ভারতবর্ষের পণ্যের ওপর 25% শুল্ক বাড়িয়েছে এবং আজকে দিন বলছে মোদী সরকার। দেখুন, আমরা কমিউনিস্টরা তো চিরকালই বলে আসি যে ভারতবর্ষের আমেরিকার সঙ্গে সখ্যতা থাকা উচিত না। এরা একটা সাম্রাজ্যবাদী দেশ, তাদের সঙ্গে আমাদের একটা স্বাধীন দেশ, আমার সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করা উচিত। কিন্তু মোদী এসে কি করলেন, তিনি ট্রাম্পকে বললেন, তার হয়ে প্রচার করতে গেলেন, অত্যন্ত অসৌজন্যমূলক। একটা সার্বভৌম দেশের প্রধান তিনি আরেকটা সার্বভৌম দেশের প্রধানের নির্বাচনী প্রচারে ক্যাম্পেইন করতে গেলেন। এরা ভারতবর্ষের সম্মানটাকে কোথায় নামিয়ে দেয়। এবং তারপর তিনি আবার ওকে নিয়ে এলেন, ওকে নিয়ে এসে স্টেডিয়ামে তিনি মোদির পক্ষে বলালেন, এবং ট্রাম্প আসবে সেই জন্য শহরের চারপাশে যত গরিব গুরব মানুষগুলো ছিল তাদের ডেকে দেওয়া হলো। আর কি করা হলো, বিজেপি ভক্তদের দিয়ে যোগ্য করা হলো, মোদি ট্রাম্প যাতে ভোটে যেতে তাদের যোগ্য করা হলো। আর মোদি বললেন, মাই ফ্রেন্ড ডোনাল্ড। তাহলে এই বন্ধুত্বটা কোথায় গেল? এই বন্ধুত্ব কি গোপনে গোপনে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করবার বন্ধুত্ব? আজকে প্রশ্ন এটা উঠে গেছে, কিন্তু আমরা বহুদিন থেকেই দেখছি। যখন ব্রিক তৈরি হলো, একটা বিকল্প অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি তৈরি হচ্ছে, এই বিশ্বকে দ্বিমুখী করার চেষ্টা ব্রিক হয়েছিল। ব্রিক্স যখন বললো যে আমরা ডলারকে গুরুত্ব দেবো না, আমরা আমাদের অর্থনৈতিক মুদ্রাকে আমরা বাজার মূল্য করবো, ট্রাম্প ভয় পেয়ে গেলেন, ধমক মারলেন, মোদি বললেন আমি এর মধ্যে নেই। এই সামগ্রিক ঘটনা যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন, দেখবেন আজকে ভারতবর্ষের এই বিপদ তৈরির পেছনে মোদির অনেক বড় অবদান আছে। ট্রাম্প বারবার বললেন যে আমি সিজফায়ার করিয়ে দিয়েছি, এগুলো আত্মসম্মানের ব্যাপার, না কিছু না। তাহলে ভারতবর্ষ যদি আত্মসম্মান থাকতো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বলতেন ট্রাম্পকে আপনি ভুল বলছেন, আপনার তো কোনো ভূমিকা ছিল না, তা বলতে পারলেন না। এমনকি যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছে তখনও ভুল করে বলতে পারলেন, ঘুরিয়ে ফিরিয়ে কোকিয়ে কাকিয়ে বললেন না কোনো বিদেশি শক্তি করেনি, আরে কে রোজ বলছে। তাহলে তুমি কি ট্রাম্পকে ভয় পাচ্ছো? এই সমস্ত প্রশ্ন আলোচনার মধ্যে আসতে হবে, ভারতবর্ষকে এগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। শুধু কি তাই নাকি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের তো চিরকালে বন্ধুত্ব মনে থাকতে পারে। আপনার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 1971 সালে যখন নাকি বাংলাদেশ তৈরি হচ্ছে, তখন প্রেসিডেন্ট নিক্সন তিনি ওই সপ্ত বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন ভারত উপমহাসাগরে ভারতকে ভয় দেখাবার জন্য। তখন ইন্দিরা গান্ধী, আমাদের তো প্রচুর বিরোধিতা আছে ইন্দিরা গান্ধীর সঙ্গে, ইন্দিরা গান্ধী সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়েছিলেন এবং বলেছিলেন আমরা আমেরিকার দাবিদারি মানবো না, বাংলাদেশ তৈরি হলো। আমি যে সার্বভৌম, আমার চিন্তা চেতনায় সেই সার্বভৌমত্ব প্রকাশ পাবে। এখন ট্রাম্প ডিকটেট করছেন আমরা কার সঙ্গে ব্যবসা করবো, কার সঙ্গে ব্যবসা করবো না।
এই সুযোগ তিনি পেলেন কোত্থেকে, যদি আমি সুযোগ তাকে না করে দিয়ে থাকি? পাশের দেশ, ছোটখাটো দেশ, তারাও বলছেন ট্রাম্পকে যে তুমি যা বলছো তা হবে না, চীন তো পাল্টা ফোন। পাকিস্তানের সঙ্গে চুক্তি করছে। তাই তো করবেই তো। এখন যখন ওরা দেখলেন যে আমাদের ভারতবাসীদের হাতে পায়ে কড়া লাগিয়ে ফেরত পাঠানো হচ্ছে মিলিটারি প্লেনে করে, ভারতবর্ষের কেউ একবার প্রতিবাদ করলেন না, মানে রাষ্ট্রের দিক থেকে। আমাদের মতো ছোট ছোট লোককে চেঁচামেচি করেছে, অথচ পাশের ছোট্ট কলম্বিয়া, সেই দেশে তারা বললো যে আমার নাগরিক যদি তোমার দেশে বেআইনি পথে গিয়েছিল, আমি তাকে ফেরত নিয়ে আসবো, তোমার কোনো অধিকার নেই। আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে, যার মধ্যে দিয়ে বোঝা যায় যে তোমার শিরদাঁড়াটা কত দৃঢ়। মোদীর নেতৃত্বে ভারতবর্ষের আত্মসম্মানটা ধুলায় লুটে গেছে। আচ্ছা স্যার, মোদি ভয় পাচ্ছে কেন? মানে ভয় পাচ্ছে নাকি অন্য কোনো না স্বার্থ না আছে? না, ব্যবসায়িক স্বার্থ আছে। যা বলছেন বিশেষজ্ঞরা, আমি তত কিছু বুঝি না, যে আজকে আদানিকে ভারতবর্ষের সমস্ত সম্পদ প্রায় বিক্রি করে দেওয়া হয়েছে এবং আদানির বিরুদ্ধে আমেরিকায় আইন ভঙ্গের একটা মামলা চালু হয়েছে। তাকে বাঁচাবার জন্য এইসব প্রক্রিয়া, এর বিশেষজ্ঞরা বলেন, আমি কে, তাদের কথা থেকেই বলছি। তা নাহলে ভয় কিসের? ভারতবর্ষ কেন ভয় পাবে? আমি মুখে মুখে বলছি ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তি, তৃতীয় অর্থনৈতিক শক্তি সেভাবে দাবড়াবে? তা তো করতে পারছেন না। সবই শুধু বড় বড় কথা, বড় বড় কথা, বড় বড় কথা।